বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক রাশেক রহমান, আমার ডানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন সহকারী প্রেস সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার রাশেক রহমান, আজকে অর্ধ দিবস হরতাল বাংলাদেশ ঢাকা শহরে, এবং এই হরতাল ডেকেছে বাসদ, সিপিবি সহ কিছু রাজনৈতিক দল এবং বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক সংগঠন, নাগরিক সংগঠন এই হরতালকে সমর্থন জানিয়েছে। হরতাল ডাকার কারণ হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধি, এবং আপনি দেখছেন যে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে যে এটি একটি অযৌক্তিকভাবে জনগণের উপর বোঝা চাপিয়ে দেবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেউ কেউ বলেন যে এর মধ্যে এত দুর্নীতি আছে, এত সিস্টেম লস আছে, সেগুলো সমাধান না করে জনগণের উপরে এই বোঝাটা আসলে বারণটা সরকারের সমীচীন হয়নি। সো আপনার কাছ থেকে এ বিষয়ে শুনতে চাই আমি প্রথমে। আপনাকে ধন্যবাদ। প্রথমত, গ্যাসের দাম বাড়লে এটা তো আমাদেরকেও ইফেক্ট করে, এটা স্বাভাবিকভাবেই এটা সুখকর কোনো অনুভূতি না। কিন্তু বাস্তবতাকে যদি আপনি হিসাবে নেন, আমলে নেন, তাহলে এটা আমাদেরকে চিন্তা করতে হবে এনার্জি ইকোনমিক্সের প্রেক্ষাপট থেকে। অর্থাৎ বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে এতদিন জ্বালানি সংকটের মাঝে নিমজ্জিত ছিল, এবং জ্বালানি সংকটে না থাকলেও অব্যবস্থাপনা, দুর্নীতির কারণে এই দেশের বিদ্যুৎ দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছিলাম, গ্যাস ট্রান্সমিশনের দিক দিয়ে পিছিয়ে গিয়েছিলাম। এই ক্ষেত্রে উল্লেখ্য 2001 থেকে 2006 সালের যে সময়টা, এটা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, যে এই সময় জ্বালানি খাতে আসলে সত্যিকার অর্থে কোনো কাজই হয়নি। বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে হয়, তাহলে দুটো বেঞ্চমার্ক আছে, একটি হচ্ছে 2030 সাল আর একটি হচ্ছে 2041 সাল। এই 2030 এবং 2041 সালের অর্থনৈতিক যে সকল সূচক আমাদের সামনে আজ চ্যালেঞ্জ হিসেবে উপনীত হয়েছে, সেগুলোকে মোকাবেলা করতে গেলে গ্যাসের ট্রান্সমিশন, গ্যাসের এক্সপ্লোরেশন, গ্যাসের ডিস্ট্রিবিউশন, একই সাথে এই জ্বালানিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করার যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হবে, সেটা তৈরি করতে গেলে আমার মনে হয় যে প্রাইস ইনক্রিজ একটা নেসেসিটি, একটা অত্যাবশ্যকীয় ব্যাপারে রূপান্তরিত হয়েছে। এটাকে ভুল বোঝা যায়, আমি প্রথমে স্বীকার করেছি যে কারোর জন্য এটা সুখকর অনুভূতি নয়। তবে দীর্ঘদিনের দীর্ঘমেয়াদীভাবে কোনো পরিকল্পনাকে সফল করতে হলে এবং দীর্ঘমেয়াদীভাবে আপনাকে সফল সমৃদ্ধ হতে গেলে মাঝে মাঝে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে জনপ্রিয় নয়। সুতরাং আমি মনে করি সরকার ঠিক ট্র্যাকেই আছেন। আমাদের জ্বালানি অবকাঠামো এর ভিতরে বিশাল পরিবর্তন এসেছে, বিদ্যুতে বিশাল পরিবর্তন এসেছে, এবং আগামী দিনে এই স্বয়ং সম্পূর্ণতার যে জায়গাটি, এটা আরো বেশি পাকা পোক্ত হবে এই বিনিয়োগগুলোর মাধ্যমে। কিন্তু বিনিয়োগ করতে গেলে আপনাকে আয়ও করতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে। আমি মনে করব যে জনগণকে একটু ধৈর্য ধরতে হবে, এবং সুধীজন যারা আছেন তারা যদি আরেকটু নিগুড় বিশ্লেষণ করেন যে সত্যিকার অর্থে 2030-2041 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যেই ধরনের জ্বালানি অবকাঠামো আমাদের প্রয়োজন, তা তৈরি করতে গেলে এই মূল্য বৃদ্ধি আসলে প্রাসঙ্গিক বা যৌক্তিক কিনা, তাহলে আমি মনে করি তারাও এর সাথে একমত হবেন। আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা খুব বেশি হিয়ারসেতে বিশ্বাস করি, অর্থাৎ মোহন ভাই একটা কিছু বললেন, আমি সেই কথাটা ধরে আরেকটা কথা বললাম, আবার আমার কথা ধরে আরেকজন আরেকটা কথা বললো, বাট প্রপার অ্যানালিসিস যেটা, এই জায়গাটায় কিন্তু আমরা যেতে চাই না। এবং বাংলাদেশের যে 3 ধরনের গ্যাস আছে, প্রবাবল, পসিবল এবং আরেকটা নাম আমি ভুলে গেছি, এই যে বিপুল মজুদ বিভিন্ন প্রকার প্রকৃতির, একে বাস্তবতায় রূপান্তরিত করতে গেলে যে বিনিয়োগ লাগে, এ কিন্তু আপনি ব্যবসা বান্ধব চিন্তা না নিয়ে আগালে আপনি কোনোদিন সেটা করতে পারবেন না। তখন আবার অন্য আরেকটা লুকায়িত ক্রন্দন প্রকাশিত হবে, সেটা হচ্ছে তখন আপনি বলবেন গ্যাস পাচ্ছি না কেন, গ্যাসের ট্রান্সমিশন বাড়ছে না কেন, বিদ্যুতের উৎপাদন বাড়ছে না কেন। সুতরাং এসে ডাইলেমা, আপনি কোনটা আগে করবেন। এখানে একটা এই প্রসঙ্গটা যখন আপনি তুললেন, আমি যে বিভিন্ন বিদেশি কোম্পানি যারা বলছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্যাসের সন্ধান তাদের জানা আছে এবং তারা সেটা এক্সপ্লোর করতে চায়, কিন্তু আপনি এখানে এই যে যারা হরতাল ডেকেছে বা যারা আপনি যাদের জনতুষ্টির বাইরে গিয়ে সরকারের একটা ইতিবাচক পদক্ষেপ আপনি বলছেন, তাদের দাবির প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের বাপেক্স সেটা করবে, আমরা করব, কিন্তু আসলে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সামর্থ্যবান নই, আমরা করতে পারছি না। কিন্তু আমরা আবার একই সঙ্গে ওই জনতুষ্টির কথা চিন্তা করে কিংবা
বিদেশিদের বিরুদ্ধে একটা সমালোচনার কথা চিন্তা করে আমরা বিদেশি কোম্পানিগুলোকে সেই এক্সপ্লোরেশনের জন্য দিতে চাইছি না, তো সেটিও একটা সমালোচনা আছে, সেটি কেন দিচ্ছেন না? ব্যাপারটা তো একই রকম, এবং সেখানে আপনার অর্থের কোনো ব্যয় নেই, কারণ তারা এক্সপ্লোর করতে পারলে তখন তার সঙ্গে আপনার চুক্তি হবে। আগের যে সিনারিও যেটা আপনি বললেন যে গ্যাসের দাম বাড়ানোর কারণে হরতাল হচ্ছে বা আগামী দিনে অনেক ধরনের প্রতিবাদ আমরা দেখতে পারি, তো এর সাথে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ আপনি বাপেক্সের যে সক্ষমতা, এই সক্ষমতাকে বৃদ্ধি করতে গেলে একটা সার্টেন সময় লাগবে, এই বাস্তবতা। কারণ ঔপনিবেশিক যে ধারাবাহিকতার ভিত্তি দিয়ে আমরা এসেছি, কখনোই আমরা আমাদের নিজেদের সক্ষমতার উপরে মনোনিবেশ করি নাই। অর্থাৎ আপনি আপনার নিজের গ্যাস এক্সপ্লোর করবেন, আপনি আপনার নিজের কয়লা এক্সপ্লোর করবেন, এর যে এক্সপার্টিস অর্থাৎ পারঙ্গম জনশক্তি যেটা প্রয়োজন, এটা আমরা তৈরি করতে পারলেও কোনোদিন করিনি, আমরা সবসময় অন্যের উপরে নির্ভরশীল ছিলাম। কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরেই বাংলাদেশ এমন একটা পর্যায়ে যে আমরা আবার পারঙ্গমের এক ব্যতিক্রম ধাপে রয়েছি। সুতরাং সেই জায়গায় উনি মনে করছেন, আমাদের সরকার মনে করছেন যে বাপেক্সকে যদি আমরা সুযোগ দিই, এই সরকারকে যদি সুযোগ দিই, একটু সময় যদি আমরা কাজে লাগাই, তাহলে হয়তোবা আমরা নিজেরা অনেকটা বেশি করতে পারবো। কিন্তু এর মানে এই নয় যে একেবারেই বিদেশি কোনো কোম্পানি আসবে না। তবে এটা তো ঠিক, সব কাজ কেন বিদেশিদের করতে হবে, আমাদেরই করতে পারা উচিত। এখানে হচ্ছে কি প্রায়োরিটাইজ করার ব্যাপার, যে আপনি আজকের কাজ আমাদের করা উচিত, আজকের কাজটা আজকে আমরাই করব বলে আপনি ফেলে রাখবেন না। হয়তো পরে দেখা যাবে যে আপনি ওখানে কিছু, ওই যে আপনাকে বললাম যে হেয়ার সে ভিত্তিক একটা সুদীজন সমাজ তো আমাদের তৈরি হয়ে গেছে। সুতরাং আমি আজকের কাজ আজকে করতে গিয়ে একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু সেখানেও আবার দেখা গেল বড্ড রূঢ় সমালোচনার সম্মুখীন আমি হলাম, যেটা আবার আমার অস্তিত্বের জন্য হয়ে যায়। আরেকটা ছোট্ট প্রশ্ন করে আমি মিস্টার মোহনের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আজকে হরতাল ডেকেছে দুটো ছোট ছোট রাজনৈতিক দল, ছোট বড় বলি না, কিন্তু তারপরও বাস্তবতা, এবং এখন আসলে হরতালের সেই অর্থে কার্যকারিতা নেই অনেক অর্থে, যদিও জনসমর্থন এই দাবির প্রতি হয়তো প্রবলভাবেই আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ছোট ছোট, আমরা বিএনপির তাদের অভিযোগ, তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না, তাদের নিপীড়ন নির্যাতন হয়, কিন্তু আমরা এই যে ছোট ছোট 10-12 জনের মানুষের মিছিলকেও দেখি। আমি এই তেল গ্যাস যে কমিটি, জাতীয় কমিটি আছে, তাদের মিছিল দেখবা, বাসদ সিপিবির, সেটিও পুলিশ আসলে তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না। তো আজকের দিনে আসলে তারা যদি কোথাও কোথাও রাস্তায় নামে, তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে দেখা যাবে কিনা, এবং পুলিশ কেন বাধা দেয়, সেটি আমার কাছে খুব একটা বোধগম্য নয়। আসলে জিল্লুর ভাই, ব্যাপারটা একটু আমি এইভাবে প্রথমে দেখি। বাংলাদেশের বাঙালি কিন্তু এখন বিশ্বাস করে সে নিজের অর্থ দিয়ে গ্যাস ক্রয় করতে পারবে, বিদ্যুৎ ক্রয় করতে পারবে। দাম বাড়াতে সে হয়তো বা খুশি হয় না, কিন্তু আগের সেই বাঙালি কিন্তু নেই। সুতরাং তার যে প্রয়োজনীয়তা, তার যে চাহিদা, তা সে মেটাতে পারে। এক, এই ক্ষেত্রে যে কোনো ধরনের হরতালে আপনি তাকে শারীরিকভাবে উপস্থিত হতে দেখবেন না। সে যদি ব্যথাও পেয়ে থাকে, দুঃখিত হয় দাম বাড়ার কারণে, তাকে আর যাই হোক আপনি মিছিল করতে দেখবেন না। গেল, এখন আপনি যে কথাটা বললেন সেই জায়গায় 10 জন মানুষ বা একজন মানুষ যদি মনে করে যে আমি প্রতিবাদ জানাবো, আমি রাস্তায় নামবো, অধিকার আছে, আপনি তাকে কেন রাস্তায় নামাবেন? আমি এটা একটা প্রায়োগিক উদাহরণ আপনার সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে বাসদের 10-12 জনের একটি দল ঢাকা রংপুর হাইওয়ের উপর একটা ডেমনস্ট্রেশন শুরু করলো, একটা মিছিল বা প্রতিবাদ সভার মতো করা শুরু করলো। যেটা হলো যে জেনিভা থেকে আসা রেড ক্রিসেন্টের একটি প্রতিনিধি দল, তারা আটকে গেলেন এবং পুলিশ তাদেরকে অনুরোধ করলেন যে আপনারা এই বিদেশিদের, তারা রেড ক্রিসেন্টের কাজে এসেছেন আত্মমানবতার সেবায়, তাদেরকে পাস করতে দিন, তারপর আপনাদের যা করা লাগে করেন। তারা কিন্তু শুনলেন না এবং অগত্যা এই পুলিশ বাহিনীকে তাদের উপর বল প্রয়োগ করতে হলো। এখন ঢাকা শহরে ট্রাফিকের যে অবস্থা, বা ধরেন আপনার গাড়ির মূল্য, আমার গাড়ির মূল্য, বা মোহন ভাইয়ের গাড়ির মূল্য, যেই জায়গাটায় এখানে এতটুকু যদি ক্ষয়ক্ষতি হয়, এর দায় দায়িত্ব তো সরকারের থাকে। আপনি যদি শান্তিপূর্ণভাবে সংকট সৃষ্টি না করে যদি আপনি আন্দোলন করতে পারেন, প্রতিবাদ করতে পারেন, আপনাকে কেউই বাধা দিবে না। কিন্তু একটি চলমান জনপদের মাঝে আপনি এই তেজগাঁ রাস্তার ভিতর দিয়ে রাস্তাটা ব্লক করে দেন ধরেন সারাদিনের জন্য, কিন্তু এই কাজটা সরকারি দল আমি সেই জায়গায় আসছি। যদি আপনি ব্লক করে দেওয়ার জন্য ব্লক করে দেন, তাহলে বল প্রয়োগ করতে হতে পারে। আপনি যদি গাড়ি ঘোড়া ভাঙতে যান, আপনি ভাঙলেন না বা আপনার একজন সমর্থক ভাঙলেন, তাহলে বল প্রয়োগ করতে হতে পারে। হ্যাঁ, এখন সরকারি দলের যেদিকে আপনি আঙ্গুল দিচ্ছেন সেটা কোথায়? সরকারি দল কোনো মিটিং করতে যাচ্ছেন, আপনি মিটিং এ অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেখানে জাম তৈরি হচ্ছে, কিন্তু আমি কি রাস্তা বন্ধ করছি? তা তো না, এটা ম্যানেজমেন্টের ব্যাপার, ব্যবস্থাপনা। এখানে উন্নত করার অনেক সুযোগ রয়ে গেছে। আপনি সেই জায়গায় অ্যাড্রেস করুন, সেই কথাটি তুলুন, এটাকে আরো বেটার ম্যানেজমেন্টের দিকে নিতে হবে, সো দ্যাট আপনি অনুষ্ঠান করুন, উদযাপন করুন, উৎসব পালন করুন, আপনি যানজটের সৃষ্টি করবেন না, জনজীবনকে একটা দুর্বিষহ জায়গায় নিবেন না। এই তো বাস্তবতা।
কিন্তু সেটা কিন্তু এই কথা কি আওয়ামী লীগ বলতে পারে? আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ তো একই কাজ করেছে, রাস্তা অবরোধ করে রেখেছে। এটা লক্ষ্য কিন্তু জনজীবন দুর্বিষহ করা নয়, হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে, ওটাও কাঙ্ক্ষিত না, কিন্তু জনজীবন দুর্বিষহ করা নয়। কিন্তু এখন আন্দোলনের নামে যা করা হয়, আমি ছোট দলগুলোর কথা নাই বললাম, ছোট বড় আমি ছোটদের কথাই বলেছি, বড়দের কথা মহিউদ্দিন খান মোহন বলবেন। বিএনপি জামাত ইসলামের যে কথা ধরি, তাদের প্রত্যেকটা আন্দোলন নাশকতায় পরিপূর্ণ। ইউ ক্যানট অ্যালাউ দ্যাট। এটা তো আমি ছোটদের কথা বলেছি। আর ছোটদের কথা যেটা বলছেন, সেখানেও যদি উদ্দেশ্য থাকে যে আমি জনজীবনকে আপাতত দুর্বিষহ করব, সেটাও আপনি অ্যালাউ করতে পারেন না, কারণ 2017 সালে জীবন বড্ড গতিময়। ক্ষমতায় আছেন বলে মনে হচ্ছে, ক্ষমতার বাইরে থাকলে এটা মনে নাও হতে পারে। এটা আপনার মতামত, আমি সেটা থাকিয়ে দিতে চাই না। আমি যা বলছি, আমি আমার কথাটা বলেছি। আমার কথা হচ্ছে, যদি কেউ এই উদ্দেশ্য নিয়ে আসে যে আমি জনজীবনকে স্তম্ভিত করে দিব, তাকে আমি প্রতিহত করব। কিন্তু আমার কোনো কাজে আমার অনিচ্ছাকৃতভাবে যে স্তম্ভিত হয়ে যায়, সেখানে বল প্রয়োগের সুযোগ থাকে না। মিস্টার মহিউদ্দিন খান মোহন, যে প্রসঙ্গগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো, একই বিষয়ে আপনার মতামত। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ চ্যানেলের অগণিত দর্শককে, অনেকদিন পর আবার পর্দায় মুখ দেখালাম। তো রাশেদ সাহেবের কথা শুনে অনেক পুরনো দিনের কথাই মনে পড়ে গেল, যে আমরা এগুলো পড়েছি বাংলা ব্যাকরণ বইয়ে, শাক দিয়ে মাছ ঢাকা, কিন্তু বাস্তবে সেটার কোনো উদাহরণ দেখিনি। এটা বলি আমরা, শাক দিয়ে মাছ ঢাকা হয়। এই হরতাল প্রসঙ্গ, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে রাশেদ সাহেব যে নাতি দীর্ঘ বক্তব্য রাখলেন, তাতে আমি শাক দিয়ে মাছ ঢাকার প্রথম একটা আমি উদাহরণ একেবারে চোখের সামনে দেখলাম এবং সকরণে শ্রবণ করলাম। ধন্যবাদ তাকে, যে গ্যাসের দাম বৃদ্ধির পেছনে উনি কোনো যৌক্তিক কারণ এখানে দেখাতে পারেননি, পারবেনও না, এবং ওনার সরকারের কেউ পারবে বলে মনে হয় না। এই মুহূর্তে হঠাৎ গ্যাসের মূল্য বৃদ্ধি করার কোনো কারণ আমার চোখে ধরা পড়েনি। আগে দেখতাম যে গ্যাস, তেল এগুলোর মূল্য বৃদ্ধির প্রসঙ্গটা আসলে বিরোধী দল প্রশ্ন তুললে, যে কোনো সরকারই হোক, বলে বিশ্ব ব্যাংকের চাপ রয়েছে। এখন তার বিশ্ব ব্যাংকের চাপ নেই, বরং বিশ্ব ব্যাংকই কিন্তু আমাদের সরকারের চাপে আছে, সাংঘাতিক চাপে আছে বিশ্ব ব্যাংক। এমন চাপে যে চিরে চ্যাপ্টা অবস্থা, এবং বিশ্ব ব্যাংক হাঁসফাঁস করছে কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়। তো সেক্ষেত্রে বিশ্ব ব্যাংকের চাপও নেই, তাহলে চাপটা কিসের আসলো? চাপটা হলো যে যখন আপনি একটা সংসার চালাবার ক্ষেত্রে অপরিকল্পিতভাবে ব্যয় করতে থাকবেন, আপনার মানে ইংরেজিতে একটা কথা আছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তো সেইটা যদি আপনি অনুসরণ না করেন, যখন অপরিণামদর্শী মানে কাজ করতে থাকে, তখন আপনার অর্থ সংকট আসবেই। এবং সেই অর্থ সংকটে পড়ে এই সরকার এখন জনগণের পকেট কাটার চেষ্টা করছে। মানে গ্যাসের এই যে ইফেক্টটা কাদের উপরে পড়বে? নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যারা, এবং বৃদ্ধির হারটা দেখছেন কত, অনেক টাকা। তো এইটা কেন? এই গ্যাসের মূল্য বৃদ্ধি না করে কি অন্য উপায়ে ইনকাম করা যেত না? আয়টা বাড়ানো যেত না? খরচটা কমানো যেত না? অন্য খাত থেকে এনে কি এখানে ভর্তুকি দেওয়া যেত না? কেন এটা সম্ভব নয়? আর উনি যে এইগুলো বলেছেন, এত ব্যাখ্যায় যাওয়া এখন সম্ভব না, অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরে আসেন, ধরেন আপনি এই যে হরতালের কথা বলেছেন, ছোট দলগুলো হরতালেও বাধা দেওয়া হয়। অভ্যাসটা হলো যে যখন একটা অভ্যাস হয়ে যায়, মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেলে ওই মোটা লোককেও একটা চর দিতে ইচ্ছে করে, চিকন লোককে পালো তো দেয়, হালকা পাতলা লোককেও দেয়। এখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর হরতাল বলেন, মিছিল বলেন, সমাবেশ বলেন, এগুলো তো বাধা দিতে দিতে এখন যেই দলগুলোর কোনো শক্তি নাই, বাস্তবে কোনো শক্তি নাই, শুধু প্রতিবাদ করতে পারে, প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে হয়তো 50 জনের একটা মিছিল করতে পারে, তোপখানা চৌরাস্তায় ওই দাঁড়িয়ে কিছুক্ষণ বসে থাকতে পারে বা দাঁড়িয়ে থাকতে পারে, সেই দলগুলোকেও পুলিশ ঠিক মতো কাজ করতে নামতে দেয় না। তাদের একটা ভয়, আসলে বিরোধী দলের বা মিছিল শুনলে ভয় পেয়ে যায়, এটা এদের একটা মানে ফোবিয়া হয়ে গেছে। আসলে এই ফোবিয়াটা যে এরা বোধহয় ক্ষমতা দখল করে ফেলবে, যার রাস্তায় মিছিল হলে বোধহয় ক্ষমতা চলে যাবে, এই একটা ভয় আছে এই সরকার। না হলে এই কেন বিরোধী দলকে মিছিল করতে দিবেন না? কেন? এখানে রাশেদ সাহেব যেটা বলেছেন যে সরকারি দল মিছিল মিটিং করলে রাস্তায় জ্যাম সৃষ্টি হয়, জ্যাম সৃষ্টি হয়, আর বিরোধী দল করলে এটা হলো এই অহেতুক রাস্তা ব্লক করা হয়, কি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একই যাত্রায় আমরা দুই রকমের ফল দেখলাম তার কাছ থেকে, ব্যাখ্যা, দুই রকম ব্যাখ্যা। ওই একটা গল্প আছে গ্রামে প্রচলিত, যে এক হুজুরে বলছে এই মাকড় মারবি না, মাকড় মারলে খুব মহাপাপ হয়। তো হুজুরের ছেলে একটা মাকড় মেরে ফেলছে। তো আরেক হুজুরের আরেক ছাত্র বলছে, স্যার আপনার ছেলেটা মাকড় মেরে ফেলছে। কার বেটা মাকড় মারলে কি হয়? মাকড় মারলে ধোকর হয়, যা
মানে বাঁকড় মারলে কিছু হয় না, নিজের ছেলে করলে কোনো দোষ নাই। এখন আওয়ামী লীগ বা সরকারের অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে সরকারি দলের, তারা মিছিল করলে রাস্তা ব্লক হয়ে যায় ঘন্টার পর ঘন্টা। আমরা দেখেছি এই মাস 2 আগে বোধ হয়, কি বিশ্রী অবস্থা ঢাকা শহরের, সেটার কোনো দোষ নাই। এখন অন্য রাজনৈতিক দল যদি রাস্তায় মিছিল করতে আসে, মিটিং করতে আসে, সেটা রাস্তা ব্লক করে দেওয়া হলো। এই যে 2 রকম চিন্তা ভাবনা, এটা হলো সম্পূর্ণ অগণতান্ত্রিক মানসিকতা, স্বৈরতান্ত্রিক মানসিকতা থেকে। আমি আপনাকে ক্লিয়ার করিনি, আমি এখন কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমি একজন পর্যবেক্ষক, সাধারণ মানুষ। আমার দৃষ্টিতে গণতন্ত্রের পক্ষে আমাকে কথা বলতে হবে, আমি একজন স্বাধীন নাগরিক, আমার দেশের স্বার্থে কথা বলতে হবে, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে বলছি, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত কার্যকলাপ করে যাচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক, সেটা কোনোভাবেই কখনোই এবং কোনো সংজ্ঞাই গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। আপনার আমি একটু ঢুকবেন? কনফিউজড একটু ঢুকবেন একটা জায়গায়। ঢুকেন। আমি তো আমার আলাপের চলাকালের সময় বললাম যে অবকাঠামো সৃজন এবং এর পরিবর্ধনের জন্য অনেক চাহিদা দেখা দেয়। আবার আপনি নিজেই বলছেন যে এত বড় একটা ইঞ্জিন, এত বড় একটা মেশিন চালানোর জন্য এই জিনিসটা হচ্ছে। তাই মহিউদ্দিন ভাই, আমরা রাজনীতিবিদ হিসাবে এটা কবে মানব যে একটা গণমুখী সরকার যে মানুষের আর্থসামাজিক পরিবর্তন করতে চায়, তার জন্য যে পাবলিক সেক্টর বরোয়িং রিকোয়ারমেন্ট, এটা যে একটা অনস্বীকার্য অংশ, এবং এই পাবলিক সেক্টর বরোয়িং রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করতে হলে তাকে যে প্রচুর পরিমাণে বিনিয়োগ এবং অর্থের যোগান প্রয়োজন হয়, এটা যদি অনুধাবন আমরা না করি, তাহলে কোন রাজনীতি নিয়ে আলাপ করার জন্য আমরা তৃতীয় বার্তায় এসেছি? গ্রামে প্রচলিত মাকড়সা পোকা মাকড়ের এই ধরনের যুক্তি দিয়ে কি আসলে দেশ চলবে? আমার শেষ হয় না, মানে do you want me to be impressed? আমরা কবে হব সেটা 2 নাম্বার কথা হচ্ছে যে সবকিছু আপনি বলার পরেও আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সমস্ত পৃথিবীতে কনফিডেন্স ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কি আগের থেকে অনেক অনেক বেশি উন্নত হয়নি? যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই we are moving towards the right direction. কেউ কিন্তু এটা বলতে চাচ্ছে না যে আমরা 100% নিখুঁত। আমরা বলতে চাইছি চলার পথে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই ক্ষেত্রে ভালো পরামর্শ, গঠনমূলক সমালোচনা সেটা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমি যদি বলতে চাই যে 2009 থেকে আমি একটু মানুষ ভুলে যাওয়ার আগে আসলে আপনাদের আওয়ামী লীগের গল্পে যে মানুষ মধ্যে না না মোহন ভাই বলি সরি আপনাদের আওয়ামী লীগের মধ্যে মাকড়সার গল্পে যদি মানুষ একবার মেতে ওঠে আপনার সাথে, তখন তার মানুষকে আমি বোঝাতে পারবো না যে 2009 সাল থেকে 2017 সাল আমার কথায় মেতে উঠবে আন্তর্জাতিক কনফিডেন্স ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান শুধুমাত্র উন্নতি হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে, এত নিরাশার জায়গা নেই। আর তার থেকেও বড় কথা, আমি আরেকটু চিন্তিত হয়েছি, কখন আপনি রাজনৈতিক দলের নেতা, কখন আপনি বিশ্লেষক, কোনটা আগে বা কোনটা পরে, এটা আমি যেমন বুঝতে পারছি না। আমার ধারণা অগণিত তৃতীয় মাত্রার দর্শকরা আমি বুঝতে পারছি মাকড়সা নিয়ে আপনি ভালো ভালো গল্প তারা শুনছেন, ডিম আগে না মুরগি আগে এটা পরে বিচার করেন। এখন হরতালের কথা বললেন উনি, যে বিদেশিরা আটকা পড়েছিল রংপুরে, তার এলাকায় আর কি, তার এলাকায় আটকা পড়েছিল, তখন পুলিশ তখন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল। বিদেশিদের সামনে মিছিল করে হরতালটা বোধহয় রাস্তায় অবস্থান করছিল বোধহয়, হ্যাঁ, বিদেশিরা এদেশে থাকতে হরতাল কি অতীতে হয়নি? এই যে ওরা যে রেড ক্রস থেকে এসেছিল, রেড ক্রস থেকে এসেছিল, আমি বলি, আমি বলতেন প্লাবনের কারণে বলেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক পানিতে ভাসছে না, তাদের সাহায্য সহযোগিতা করার জন্য সুদূর জেনিভা থেকে রেড ক্রিসেন্ট, হেনরি ডুনান্টের তারা এসেছেন, যাদেরকে যুদ্ধের মাঝেও চলতে দেওয়া হয়। আমি অনুরোধ করলাম তাদেরকে পার করে দেওয়ার জন্য। এখানেও যদি আপনি ছেদ ধরেন, আপনি কি রেড ক্রিসেন্ট বলেন, সমাবেশ বলেন, বিদেশির সামনে কি আর হয়নি? যমুনা ব্রিজের ভিত্তি প্রস্তাব যখন 2001 থেকে 2006 সাল বিএনপি জামাত ছিল, তখন আনোয়ার চৌধুরী বিদেশি, বাংলাদেশের হাই কমিশনার ছিলেন ইংল্যান্ডের, তাকে গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। হবে না কেন? হরতাল কেন? শুধু গ্রেনেডও মারা হয়েছে। আমাকে বলতে দেন, আপনি একা বললে তো দর্শকরা কিন্তু এই অনুষ্ঠান গ্রহণ করবে। এখন বলেন, অসুবিধা নেই। আর আপনাদের ক্যারেক্টারের মধ্যে আসলে একটা বাকশালী মনোভাব এখন রয়েছে। আমি বাকশাল ছিল যে একা রাজনীতি করবে, একা কথা বলবে, আপনারা সেই ক্যারেক্টার থেকে বেরোতে পারেননি, এই একটা সমস্যা। এনিওয়ে, 1995 সালেই বোধহয় যমুনা ব্রিজের ভিত্তিপ্রস্তর যেদিন স্থাপিত হলো, সেদিন অসংখ্য বিদেশি কূটনীতিক,
বড় বড় সংস্থার কর্মকর্তা বাংলাদেশে ছিলেন এবং ওনারা ওই টাঙ্গাইলের সেখানে গিয়েছিলেন, যেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিনকে আপনারা হরতাল ডাকেননি? ডেকেছিলেন। উন্নয়ন, এত বড় একটা উন্নয়ন কাজ, সেই কাজটাকেও আপনারা ক্ষমা করেন নাই, যে না এই কাজটা যেহেতু হচ্ছে আজকে হরতালটা প্রত্যাহার করি, আজকে বিশৃঙ্খলা করবো না, বিদেশিরা আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, কূটনীতিকরা যাবে, তাদেরকে অন্তত দেখাই যে উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। সেটাও তো আপনারা করেছিলেন। এখন বাসদের একটা মিছিল গিয়ে আপনি একেবারে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা ওই উসিলা ধরে নিলেন যে যেহেতু বাসদ এটা করেছে সুতরাং কোনো রাজনৈতিক দলকে রাস্তায় মিছিল করতে দেওয়া হবে না। সেটা তো ঠিক হবে না রাশেক ভাই, এটা তো ঠিক না। গণতন্ত্র চর্চা যদি আপনারা করতে ওদিকে বিদ্যুতের মূল্য বাড়ানোর পরিকল্পনা, আবার এই গ্যাস তো দুইবারে বাড়তেছে, বিদ্যুতের মূল্য বাড়বে, মূল্য সবকিছুরই বাড়বে, মূল্য কিন্তু সবকিছুরই বাড়বে দেশে, শুধু মূল্য কমবে মানুষের জীবনে। কি রাখেন আপনার সারা দুনিয়ায় যেখানে ইকোনমিক্স পড়ানো হয় প্রতিটা মানে আধা মিনিট সময় দেন, আধা মিনিট, সেখানে আধা মিনিট দেন, তারপর আপনি বলা হয় যে মূল্যস্ফীতি। আর আধা মিনিট দেন না, আমি আরেকটা কথা বলি। রাশেক ভাই, আমরা কেন টক শো করছি, কথা বলছি, কিন্তু আমরা কিন্তু ফুটবল খেলছি না। ফুটবলে একজন প্লেয়ার যখন বল নিয়ে যায় আর একজন ক্যারি পেছন দিয়ে এসে বা সাইড দিয়ে এসে তার বলটা নিয়ে যায়, আপনি কিন্তু সেরকম ওই একজন মানে আবার পায়ের বলটা কেড়ে নিচ্ছেন বারবার, এটা তো ঠিক না। আপনি আপনার সময় আপনি কথা বলেন, আমি তো চুপ করেছিলাম। আমার সময় দেন, এটি বলতে চাইছিলেন আপাতত এখান থেকে। অন্য প্রশ্ন, এই প্রসঙ্গে আর কিছু বলবার নেই। আমরা লক্ষ্য করলাম যে বগুড়াতে রোববারে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন এবং তিনি ভোট চাইছেন। তো এই মেয়াদের মানে 14 নির্বাচনের পরে এই প্রথম প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাইছেন এবং উন্নয়নের ধারা যেটি আপনি বলছিলেন সেই ধারাকে অব্যাহত রাখবার জন্য। আমার প্রশ্ন হচ্ছে 2 বছর আগেই প্রধানমন্ত্রী ভোট চাইতে শুরু করলেন, নাকি আগাম কোনো নির্বাচনের, যে কোনো মুহূর্তে নির্বাচনের দিয়ে দেবার কোনো সম্ভাবনা? আগাম কোনো নির্বাচনের সম্ভাবনা প্রশ্নই আসে না, তবে দাবির প্রেক্ষিতে না, সরকারের সুবিধা বিবেচনা করে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি গণতান্ত্রিক মূল্যবোধকে আলিঙ্গন করেন, তা ধারণ করেন, এবং ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতাকর্মী এবং এই সরকারে রাজনৈতিকভাবে নিযুক্ত যারা আছেন তারা সকলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, মানুষের পছন্দের সরকার বারবার নির্বাচিত হোক, মানুষের জন্য কাজ করুক, এগুলোতেই আমরা বিশ্বাস করি। একই সাথে স্বাধীনতা যুদ্ধের যে 4 মূলমন্ত্র সেগুলো প্রতিষ্ঠিত হোক, এই তো আমাদের বিশ্বাস। আমরা মানুষের জন্য কাজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের মানুষের জন্য কাজ করেছেন, অগণিত উদাহরণ দেওয়া যাবে, এটা এই অনুষ্ঠানে বলার প্রয়োজন নেই, এটা সূর্যালোকের মতো সত্য। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এই কাজ করার মধ্য দিয়ে 2 বছর আগের থেকেই জনগণের কাছে যাওয়া, তাদের কাছে ভোট চাওয়া, সো দ্যাট তারা কোনোদিন মনে না করেন যে তারা অবহেলিত হচ্ছেন। এবং এই তো বাস্তবতা যে 46 বছরের বাংলাদেশে বহুবার গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়েছে বিভিন্নভাবে। তাই 2017 সালে এই যে নতুন পর্যায়ের বাংলাদেশ এবং তার যে বাঙালি, তারা উপলব্ধিতে নেই যে আমরা সত্যিকার ভাবে আধুনিক গণমুখী রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে 8-10টি সভ্য উন্নত দেশের মতোই নির্বাচন আসার অনেক আগের থেকেই নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসাবে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যে তাদের সমর্থন কামনা করা দরকার। দিস প্র্যাকটিস শুড বি এনকারেজড, এটা উৎসাহিত করার মতো একটি কর্মকাণ্ড। এবং আজ আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেখে, তার কাছ থেকে শিখে বিএনপিরও একই কাজে নিজেকে মত্ত করা উচিত, যে ঠিক আছে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই ত্রুটি, সরকার এই কাজটি করতে পারেনি, যেমন গ্যাসের দাম বাড়ানোর কথা বললেন, এটাও তো একটা নাগরিক অধিকার আন্দোলনের একটা অংশ বটে। এই সব কিছুকে নিয়ে বিএনপিরও উচিত জনগণকে সম্পৃক্ত করে তাদের ঘরে ঘরে যাওয়া, নাশকতা নয়, পেট্রোল বোমা নয়, সহিংসতা নয়, হরতাল নয়, মিছিল নয়। এই নাশকতার অভিযোগ তো বিএনপি বরাবরই অস্বীকার করেছে এবং সেই অস্বীকারের প্রসঙ্গে যদি বাদও দিই, আমরা তো গত 2 বছর ধরে কোন রকমের সহিংসতা নাশকতা দেখছি না। না জিল্লুর ভাই, নাশকতা যিনি বিএনপির ভাষায় বিএনপি এখন ইতিবাচক রাজনীতি করতে চাইছে। জিল্লুর ভাই, নাশকতা যে করে সে তো বলে না আমি নাশকতা করেছি। আমি যদি ধরেও নেই, না আমি ধরেও নেই যে আপনার কথা ঠিক আছে, কিন্তু বিএনপি গত 2 বছর ধরে তো তারা করছে না এবং তারা বলছে তারা ইতিবাচক রাজনীতি করতে চায়। এখন সেই জায়গায় আপনি যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, গণতন্ত্রকে ধরে রাখতে চান, সরকারি দল হিসেবে আপনার তো দায়িত্ব
যে তাদেরকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সেই জায়গাটায় আসছি, পরিচালনা করতে দেয়া? একটা রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড কি? একটা দলের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে মানুষের কাছে চলে যাওয়া। বিশ্বাস করুন, বাংলাদেশের কোনো ওয়ার্ড, কোনো মৌজা, কোনো উপজেলায় তাদের কোনো সমাবেশ করার কোনো বাধা নেই। তারা যেটা করছে, অনুমতি লাগে না, অনুমতিও লাগে না। আপনি কারো ঘরে যাবেন, কারো খুলিতে যাবেন, যেটাকে উঠান বলা হয়, কোনো অনুমতি লাগবে না। রাজনীতি তো শুরু হয় উঠান থেকে। আমরা তো রাজনীতি ভুলে গেছি। আমাদের রাজনীতি এখন হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মাঝে সীমাবদ্ধ। আর না হলে আমরা বড় বড় ময়দানে কোটি কোটি টাকা খরচ করে সমাবেশ করতে চাই। কিন্তু সত্যিকার যে রাজনীতি, যে রাজনীতির শক্তিতে আপনি বলিয়ান হয়ে নির্বাচন করবেন অথবা জনমনে জাগরণের সৃষ্টি করবেন, সেই রাজনীতির থেকে বিএনপি অনেক দূরে, এবং সেই রাজনীতি বিএনপি করতে গিয়ে বাধা সৃষ্টি হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এটা কোনো গণমাধ্যমে আসেনি। আই ক্যান গ্যারেন্টি ইউ, আমার এলাকায় কিন্তু বিএনপি আছে, আমার পিতৃভূমি, সেখানে আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। সেখানে বিএনপি সভা করছে, জাতীয় পার্টি সভা, কোথাও কোনো বাধা নেই। এবং আমি আপনাকে একদম ডট টু ডট উদাহরণ দিতে পারবো। সমস্যা হয়ে যাচ্ছে গুটি কয়েক কাজ, যেগুলোর গোয়েন্দা সংবাদ বা আগের থেকে অগ্রিম কোনো ফিডব্যাক থাকতে পারে সরকারের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে, পুলিশের কাছে, যেটা হয়তো নাশকতার সাথে যুক্ত হয়ে যেতে পারে, যেখানে অন্য তৃতীয় পক্ষ এসেও নাশকতা সৃষ্টি করতে পারে, হ্যাঁ, সেখানে তো অনুমতির প্রয়োজন হবে। কিন্তু একেবারে মৌলিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিএনপিকে বাধা দেওয়া হয়েছে, এই উদাহরণ দেখানো যাবে না, এই উদাহরণ নাই, এবং এই বাধা কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগ দিবে না। কথায় কি বলবেন যে আমরা কি আশা করতে পারি কিনা যে আগামী নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে? সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অতীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কখনো বিজয়ী হয়েছে, কখনো হেরেছে, যাদের অংশগ্রহণ আসলে একটি নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়, সেরকম একটি নির্বাচন করবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সকলে অংশগ্রহণ করেছেন, স্থানীয় সরকারের নির্বাচন, জি হতে পারে, আমি একটা একটা করে যাচ্ছি, আমি কোনোটাকে বাদ দিব না। আবার এই নতুন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন আসার পরে আবার স্থানীয় সরকার একটা নির্বাচনও হয়েছে, এবং আমরা দেখেছি যখন উভয় পক্ষ নিবেদিতভাবে অংশগ্রহণ করে, তখন সত্যিকার ভাবে একটা সুষ্ঠু শৃঙ্খলায় আবদ্ধ সুন্দর নির্বাচন পাওয়া যায়। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে বিএনপির মতো একটি দল, তার সাথে সংযুক্ত রাষ্ট্রবিরোধী যে শক্তি, তাকে পরিত্যাগ করার মধ্য দিয়ে যদি গণমুখী নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনি আমি অবশ্যই এই আওয়ামী লীগকে সাথে নিয়ে আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পাবই। কারণ আমি সবসময় একটা কথা বলি, এটা প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, দেখেন, যখন নদীর প্রবাহ প্রবাহ দুটি জীবিত থাকবে, তখন সেখানে নদী মরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। অর্থাৎ এই দুটি বৃহৎ দল যখন একসাথে অংশগ্রহণ করবে নিবেদিতভাবে, এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনী যুদ্ধে সম্পৃক্ত থাকবেন, তখন অবশ্যই একটি ভালো নির্বাচন পাওয়া যাবে। এই বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। এবং আমি এও বিশ্বাস করি যে 2018 সালের শেষ দিকে বা 2019 সালের প্রথম দিকে বিএনপি অবশ্যই আওয়ামী লীগের সাথে মিলে আর সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। মিস্টার মোহন কি মনে করেন? এবং আমি যেটি মিস্টার রাশেক রহমানকে প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রী নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন, এবং আপনি কি মনে করছেন যে আগামী নির্বাচনটি কেমন হবে? এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে বিএনপিও খানিকটা পুনর্গঠন, যদিও সম্মেলন হয়েছে, নতুন কমিটি হয়েছে বেশ কিছু আগেই, কিন্তু দেখছি যারা দীর্ঘকাল 10 বছর ধরে দলের বাইরে ছিলেন, সংস্কারপন্থী হিসেবে সাবেক সংসদে, তাদের কাউকে কাউকে ডেকে শুরু হয়েছে একটা প্রক্রিয়া যে সবাইকে আবার দলের মধ্যে একসঙ্গে নিয়ে নেয়। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলছেন যে তাদের যে জোট আছে, সেই জোটের পরিধি আরো বিস্তৃত করবার তারা একটা পরিকল্পনা নিয়েছেন। ধন্যবাদ। তার আগে আমি একটু রাশেক সাহেবের একটা কথা একটু আলোচনা করতে চাই। উনি বলছেন যে বিএনপিকে কোথাও নাকি বাধা দেওয়া হয় না, কোনো কোথাও না, সদরে মফস্বলে কোথাও না। তাহলে নিশ্চয়ই দেশের পত্রপত্রিকাগুলো মিথ্যা খবর ছাপে। বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশের হামলা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের হামলা, খুন, তাদের পিটিয়ে, বরিশালেও মহিলা দল নেত্রীকে পেটালো, ছবি পর্যন্ত ছাপা হয়েছে। এগুলো সবই মিথ্যা কথা। এগুলো কোথেকে যে ছবিগুলো ওরা পেয়েছে, রাশেক সাহেবের কথা অনুযায়ী, কেন কোথাও তো বাধা দেওয়া হয় না। বাধা দেওয়া না হলে তো এই মারপিট গুলো হতো না। মোহন ভাই, রাজনীতি তো গোলাপ বিছানা নয়, বাধা নাই, রাখেন কোনো বাধা নাই। আপনি বিরোধী রাজনীতি করবেন, কোনোই বাধা থাকবে না। বলটা কেড়ে নিচ্ছে। তবে জিল্লুর ভাই যেটা বলেছেন সেদিকে আপনি কর্ণপাত করুন। ফান্ডামেন্টালি বাধাটা কেন আসছে সেটাও উনি জিজ্ঞাসা করেছেন, সেটার আমি উত্তর দিয়েছি। ওটা কোনো আপনার উত্তর বিরোধী রাজনীতি করতে গিয়ে আপনি লাঠির বাড়ি না খেয়ে গোলাপ ফুলের অভিনন্দন পাবেন না, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা আমি জানি না, আমি জানি না। এখন হচ্ছে কি, আর আপনি যেটা বলেছেন সেটা ওই একটা জিনিসের সাথে খুব সিমিলারিটি আছে, মিলে গেছে, যে বাধা নাই কিন্তু করতে দেওয়া হচ্ছে না।
যেমন এই যে দৈনিক আমার দেশ যখন বন্ধ হলো, তখন সাংবাদিকরা যখন তথ্যমন্ত্রীকে প্রশ্ন করলো যে আমার দেশ কেন বন্ধ হচ্ছে, না আমার দেশ তো বন্ধ করা হয় নাই, ডিক্লারেশন চলেছে, সবকিছু চলেছে, বের করলেই পারে, কিন্তু প্রেস তালা দেওয়া, ছাপবে কোথায়? ছাপবে তো প্রেসে, প্রেস তালা দেওয়া, অর্থাৎ পত্রিকা বের করতে দেবেন না, মিটিং করতে দেবেন না। আপনি বলছেন বাধা নাই, কিন্তু আপনার পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকছে, কোনো মিটিং মিছিল করা যাবে না। আমার এলাকায় এগুলো ঘটে মাঝে মধ্যে, আমি শুনি বিভিন্ন জায়গায় ঘটে। এগুলো বলে কোনো লাভ নেই, বাংলাদেশের মানুষ দেখেছো, সচক্ষে দেখে রে ভাই। আর প্রধানমন্ত্রী যে ভোট চাওয়া, এটা অস্বাভাবিক কিছু না। সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করে বিরোধী দলকে হকচকিয়ে দেওয়ার জন্য অনেক সময় কিছু কথা বাজারে ছেড়ে দিতে হয়। যে প্রধানমন্ত্রী ভোট চাওয়া শুরু করেছেন, তাহলে তো বোধহয় নির্বাচন খুব সন্নিকটে, এটা যদি ভেবে বসে বিরোধী দল বা বিএনপি ভেবে বসে, তারাও নির্বাচন নিয়ে একটা প্রচারণায় নেমে যাবে। এটা হয় প্রলুব্ধ করা, প্রলোভন দেখানো। এখন বিএনপি কি করবে সেটা তো বিএনপির ব্যাপার, তার নীতি নির্ধারণী ব্যাপার। তবে বিএনপির ভিতরে নির্বাচনে অংশগ্রহণ করার কিন্তু একটা সুপ্ত ইচ্ছা আমরা দেখছি, বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে আমরা পাচ্ছি, তাদের নেতাদের বক্তৃতায়ও শুনছি। যেমন ব্যারিস্টার মওদুদ বলেছেন, আপনি কি বিএনপি নির্বাচন করবেন? এটা একটা অবান্তর প্রশ্ন, যুগান্তর একটা উত্তর দেবো পরে। মানে আপনি বিশ্লেষক, এখন আর বিএনপির কেউ না, এখন জাতীয়তাবাদী বিশ্লেষক। ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব বলছেন যে বেগম খালেদা জিয়ার সাজা হলেও উনি নির্বাচন করতে পারবেন। বেগম জিয়া পারবেন, বেগম জিয়া পারবেন, ওনার সাজা হলেও উনি নির্বাচন করতে পারবেন। এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে পার্টির ভিতরে, এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সমালোচনা হচ্ছে মওদুদ সাহেবের। বাট উনি যেটা বলেছেন, যদি সাজা হয়ে যায়, লয়ার হিসেবে বলেছেন, হয়তো ওনার কাছে যদি সাজা হয়ে যায়, উনি লয়ার হিসেবে ওনার ওই আইনজীবীর দৃষ্টিকোণ থেকে বলেছেন যে বেগম জিয়াও নির্বাচন করতে পারবেন, কারণ এটা লেংদি প্রসেস। সাজাটা লয়ারদের ব্যাখ্যা থাকে একজনের এক এক রকম, বা ক্লায়েন্টের পক্ষে হবে। সেই হিসেবে আমরা দেখতে পারি যে বিএনপি নেতাদের যে কথাবার্তা, তাতে বিএনপি নির্বাচনে যেতে চায়, অন্তত 2014 সালের ভুলটা হয়তো আর করবে না। কেমন নির্বাচন হবে বলে মনে হচ্ছে? নির্বাচনটা আওয়ামী লীগ এবং আমি আপনাকে বিশ্লেষক হিসেবে পরিচয় করে দিইনি, কিন্তু মিস্টার রাশিদ বহুবার বলেছেন পলিটিক্যাল অ্যানালিস্ট, দুদিন আগে আমার সাথে প্রোগ্রাম করেছেন বিশ্লেষক হিসেবে। আমি বিশ্লেষক কনফিউজ, উনি যেহেতু আপনাকে বারবার বিশ্লেষক বলছেন, যে সাবেক পরিচয়। না আমি বলছি যে আপনি এখন সুনীল গাভাস্কারকে যদি বলে যে এখন সুনীল গাভাস্কার, মানে আপনি কেমন নির্বাচন দেখছেন আপনি সামনে? নির্বাচনটা হলো, আমি বলি যে বাংলাদেশের বর্তমান গণতন্ত্র টোটালি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার উপর। উনি যদি চান যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বাংলাদেশে, যে দলই জিতুক ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটা হলো বাস্তবতা। আর উনি যদি মনে করেন যে না, ফ্রি অ্যান্ড ফেয়ার করার দরকার নাই, আমার এই দল পুনরায় ক্ষমতায় যাবে, কিন্তু একটা লেভেল আমি লাগিয়ে দেবো, একটা লেভেল লাগিয়ে দেবো যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এইভাবে নির্বাচন। আপনি মনে করেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আওয়ামী লীগ জিততে পারবে না? দিতে পারবে না, দিবে না, জিততে পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে কে জিতবে আর কে হারবে এটা তো আপনি এখন বলতে পারবেন না। আওয়ামী লীগ যদি ফ্রি ফেয়ার ইলেকশনে জেতে, তাহলে তো ওই অভিযোগ আসবে যে আপনি তো না, যদি ফ্রি ইলেকশনটা ফ্রি এন্ড ফেয়ার হয়, মানুষ তো দেখবে, মানদণ্ডটা কি সেটাই বুঝতে চাইছি আপনার কাছে। দেখার পরে যদি আওয়ামী লীগ জেতে, তাহলে তো কোনো প্রশ্ন থাকবে না। আওয়ামী লীগ অনেক জনপ্রিয়। ফ্রি ফেয়ার ইলেকশনের মানদণ্ড কি, মানে কি হলে আমরা বুঝবো যে ফ্রি ফেয়ার ইলেকশন? সব ভোটাররা ভোট দিতে যেতে পারবে, ভোট কেন্দ্রে কুকুর দৌড়াদৌড়ি করবে না, এরকম একটা ইলেকশন হওয়া দরকার। কারণ আর 5% সব ভোটার মানে 100% ভোট তার কাউন্ট হবে না, বা 102% হবে না। আচ্ছা 52% যাক, 48% যাক, আচ্ছা 48% ভোটার যাক, কিন্তু ওই 5% ভোটারের উপস্থিতি কি আপনি 40% দেখাবেন? ইলেকশন কমিশন বলেছে 2014 এর ইলেকশনে 42 or 44% ভোট। এটা মিলিয়ে দেওয়া কোনো ব্যাপার না তো, যে আপনি দিয়ে কত হয়, আপনি কত চান, আপনি যা চাইবেন আমি সেটাই লিখে দেবো। এখন আপনি মনে করেন প্রধানমন্ত্রীর ইচ্ছেই শেষ ইচ্ছে, উনি যদি মনে করেন যে একটা ফ্রি, উনি কি ইচ্ছা করবেন আপনি ধারণা করতে পারেন? উনি কেন করবেন? উনি কেন করবেন ইচ্ছাটা? ওনার দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতেই হবে, এটা ওনার প্রতিজ্ঞা। উনি কেন করবেন? উনি কোথায় প্রতিজ্ঞা করেছেন? এটা ওনার নিজের প্রতিজ্ঞা, ওনার কথাবার্তায় মনে হয়। কারণ 2021 সালে তাদের যে প্রোগ্রাম আছে, তারা বলছেন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হলে তাদেরকে ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতায় যেতে হবে, এবং এই ক্ষমতায় যাওয়ার সুযোগ এখন আসছি আমি, আপনি হাসবেন না, সুযোগটা করে দিয়েছে বিএনপি। আচ্ছা, বিএনপির কতিপয় ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ আজকে আওয়ামী লীগকে বাংলাদেশের একচ্ছত্র অধিপতিতে পরিণত করেছে, পরিষ্কার। বিএনপি যদি ভুল রাজনীতি না খেলতো, অপরিণামদর্শী পদক্ষেপ না নিত, অবিমৃষ্যকারী সিদ্ধান্ত না নিত, তাহলে আওয়ামী লীগ
এতটা বাড়তে পারতো না। এখন বিএনপিকে নিয়ে হাসি ঠাট্টা করি, আওয়ামী লীগের নেতারা তামাশা করে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজও ইউজ করে মাঝে মাঝে। কেন? এত বড় একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে? বিএনপির জন্য। কারণ বিএনপি এখন আর রাজনীতিবিদদের হাতে নাই। তাহলে তো আর শেখ হাসিনার ইচ্ছে অনিচ্ছা বড় কথা না, বিএনপি নিজের কারণেই আর জায়গা করে নিতে পারে না। কারণ হচ্ছে কি, এখানে এখন যে অ্যানালাইসিস দরকার, বিএনপি দুর্বল বলেই তো আওয়ামী লীগ তার যে ইচ্ছাটা চাপিয়ে দিতে পারছে মানুষের উপর। যদি বিএনপি শক্তিশালী থাকতো, আগের ভুলগুলি না করতো, এখনো রাজপথে দাঁড়াতে পারতো। এখন এটা কাদের হাতে? রাজপথে দাঁড়ালে আওয়ামী লীগ বিএনপিকে একটু সমীহ করতো। বিএনপি এখন কার হাতে? রাশেক রহমান। বিএনপি এখন আসলে আজকের অনুষ্ঠান আমি খুব আনন্দিত এই কারণে যে প্রথমে গেলাম রান্নাঘরে শাক এবং মাছ এ দিয়ে ঢাকাঢাকি, তারপর গেলাম অরণ্যে যেখানে মাকড়সাকে মারতে হবে বটে, সেখান থেকে হলাম সুনীল গাভাস্কার, গেলাম ক্রিকেটের মাঠে। এখন দুদিন আগে আমি মোহন ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম করেছি, সেখানে তিনি রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, আজকে পরিচয় করে দিলেন একজন রাজনৈতিক নেতা হিসেবে। আমি পরিচয় করে দিয়েছি, আপনি পরিচয় করে দিলেন। আমি একটু কনফিউজড আসলে কোনটা নিয়ে থাকবো। বাট দিনের শেষে মোহন ভাইয়ের কাছে আমার একটা আহ্বান, এখানে ঝগড়াঝাটি করার কোনো অবকাশ নাই। আপনি ভালোকে ভালো বলবেন, মন্দকে বলবেন মন্দ, কালোকে কালো, সাদাকে সাদা। অফকোর্স আমার দেশ, অত সময় তো আর আমরা পাবো না। তার সাংবাদিকতার গুণগত মানটা কি? আমরা কি সত্যের দিকে এগিয়ে যাব, নাকি আমরা মিথ্যা বানোয়াট কিছু পরিসংখ্যানকে আলিঙ্গন করব? আমরা কি সৌহার্দ্য সম্প্রীতির বাঙালি বাংলাদেশকে দেখব, নাকি আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় এমন ধরনের লেখা, এমন ধরনের সংবাদ প্রকাশ করা শুরু করব? সুতরাং আমি মনে করি শুধুমাত্র একজন ব্যক্তি আপনার দলের অন্তর্গত বলেই তার সকল কর্মকাণ্ডকে সমর্থন করে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হবে, এটা ঠিক না। উই শুড হ্যাভ এ পজিশন যেখানে যিনি খারাপ তাকে আমি খারাপই বলবো, যার গুণগত মান ভালো নয় সেটা আমি অকপটে বলতে পারবো যে তার গুণগত মানটা ভালো নয়। যেমন একটু আগে আপনি বলেছেন যে বিএনপি রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। আপনার এই কথাই যদি সত্য হয়, তাহলে আগামী যেই কয় মিনিট বাকি আছে এই অনুষ্ঠানের আলাপ করার তো আর কোনো প্রয়োজনই থাকে না। কারণ যেই দলের আপনি করবেন আপনার ফোরামে, আমি বিএনপি নিয়ে খুব বেশি আলাপ করতে চাই না। কিংবা না থাকুক, দেশে আলোচনার বিষয় থাকবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকুক কিংবা না থাকুক। দ্যাট ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি সেই জায়গায় এজন্য বললাম যে আনন্দ পেয়েছি যে এই যে কথাটা আপনি বলে ফেললেন অকপটে। কখনো কখনো আপনি সত্যের ধারক বাহক, কখনো কখনো আপনি সত্য থেকে একটু দূরে, বাট এই লাস্ট স্টেটমেন্টটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সেই জায়গায় আসছি, বেশি দূরে না তো। এটাই আমাদের হোল পয়েন্ট ছিল যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সত্যিকার ভাবেই চাচ্ছেন যে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে, সেটা হোক অর্থনৈতিক, হোক সামাজিক, হোক রাজনৈতিক, হোক নির্বাচন, প্রতিটা জায়গায় একটা গুণগত পরিবর্তন আসুক। এই গুণগত পরিবর্তন আসার জন্য অন্য পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন ছিল, সেই সহযোগিতা আমরা এখনো পাচ্ছি না। এর কারণ বিএনপি ভিতরে রাজনৈতিক যে এলিমেন্ট বা রাজনৈতিক যে স্কুল অফ থট, ধী গোষ্ঠী, সেটার ভিতরে এমনই একটা ধস দেখা দিয়েছে, এটা বিশেষত 2014 সালের 5ই জানুয়ারি থেকে বড্ড বেশি পরিষ্কার যে আসলে কখন কোন সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে নিতে হয়, সেটা ওনারা ভুলে গেছেন। এবং সবচেয়ে বড় কথা কি, গণতন্ত্রের আকাঙ্ক্ষা তাদের মাঝে আছে, গণতন্ত্রের কথা তারা বলছেন, 5%, 40%, 80% নিয়ে কথা বলছেন, কিন্তু মনে কি প্রশ্ন জাগে না যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন যেটা তারা বর্জন করলেন, সেই বর্জন করার প্রক্রিয়ায় তার দলের একমাত্র খালেদা জিয়া, তারেক জিয়া এবং জামাতি ইসলামের গুটি কয়েক যুদ্ধাপরাধী ছাড়া কত পার্সেন্ট নেতাকর্মীর সায় ছিল, অথবা তার দলের কত পার্সেন্ট নেতাকর্মীর মতামত নিয়ে কে বর্জন করা হয়েছে? তার মানে কি, যে যেই দলটি নিজ মনেই গণতন্ত্রকে ধারণ করেন না, তিনি আজ একটি মুখোশ পরে কিভাবে জনগণকে সাথে আনবেন? ওনার ব্যর্থতা তো আর আমাদের দায়ভার হতে পারে না। হ্যাঁ, একটি দেশে দুটি শক্তিশালী ধারা রাজনীতি অ্যাটলিস্ট ন্যূনতম প্রয়োজন, কিন্তু একটি ধারা যদি নিজেকে নিজে পঙ্গু করতে থাকে, এর দায়ভার কি আমরা নিতে পারবো? এর কি সমাধান আমরা দিতে পারবো? আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব বিএনপির হয়ে গিয়ে মিটিং করে দিয়ে আসা? আর মোহন ভাই, আমি আপনাকে বলছি, এটা বলার জন্য আমি বলিনি। হ্যাঁ, বাংলাদেশে অনেক সংঘাত আছে, আওয়ামী লীগ বিএনপিতে সংঘাত হয়, মানুষ আজও মৃত্যুবরণ করে, অনেক অন্যায় সংঘাত। আমি খুব সিনসিয়ারিটির সাথে কথা বলছি, আমাকে একটু বলতে দেন। এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই, কিন্তু ভাই এটাও বাস্তবতা। আমি আপনাকে মিথ্যা বলছি না, আমি দায়িত্ব নিয়েই বলছি। আমরা তো একটা এলাকার মানুষের তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, একদিন দুদিন না, বছরের পর বছর ধরে।
সেখানে আমার এলাকায় কি বিএনপির কোনো নেতাকর্মী নাই? তারা কি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছে না? করছেন। আপনার কর্মকাণ্ড যদি আমার জন্য হুমকি স্বরূপ না হয়, আপনার কর্মকাণ্ড আমার জীবনের স্বাচ্ছন্দ্যময় চলার পথকে যদি বাধাগ্রস্ত না করে, আপনাকে কেউ কিছুই বলবে না। এটাই বাস্তবতা। সমস্যা হচ্ছে আপনি যে সকল গণবান্ধবের সংবাদ বলছেন সেগুলো মিথ্যা সংবাদ নয়, কিন্তু ওই সংবাদের ভিতরে আরেকটু বিশ্লেষণ করুন, আপনি কারণ খুঁজে পাবেন সংঘাতের। এবং যদি না আপনি অবজেক্টিভলি এই জিনিসটাকে হ্যান্ডেল না করেন, না দেখেন, তাহলে তো আগামী দিনে এই বিএনপিকে রাজনীতিবিদদের হাতে দিয়েও কোনো লাভ হবে না। কারণ সত্যিকার অর্থে গণতান্ত্রিক মূল্যবোধে পুষ্ট গণতান্ত্রিক মুভমেন্ট বা কার্যক্রম বলতে কি বুঝে, এটাই যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কি আশা করব? কিসের মানদণ্ড? একটা নির্বাচন ভালো কি দিয়ে হয়? আপনি মনে করছেন 50% দিয়ে হয়, বা 70 বা 80% দিয়ে হয়। আমি যদি বলি সেটা দিয়ে হয় না। যেমন ধরেন 2001 সালে নির্বাচনের আগের দিন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সন্ত্রাসী নাম দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাঁ, 70% লোক তো গেছে ভোট কেন্দ্রে, 80% লোক গিয়েছে, কিন্তু কি হয়েছে? সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে নির্বাচনের ফলাফল হয়েছে। হেরে গেছেন তো? হেরে যাওয়ার জন্য না, আমি হেরে যাওয়ার জন্য, আমি বলছি হেরে যাওয়ার জন্য না। আবার একই সাথে হেরে যাওয়ার জন্য ইয়াজউদ্দিন সাহেব যখন, আমাকে শেষ করে দেন, যখন উনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই সাথে এক নিপতির ভূমিকায়, তখনও যদি একটা নির্বাচন হতো, হয়তো বা 80% লোক আপনি দেখতে পারতেন ভোট কেন্দ্রে। কিন্তু তার মানে কি এই যেটা ফেয়ার নির্বাচন? দেখেন, সুষ্ঠু নির্বাচনের অনেক মানদণ্ড, নির্বাচন সুষ্ঠু হয় না। আমি বলি সুষ্ঠু নির্বাচনের অনেক মানদণ্ড, তবে সবচেয়ে বড় মানদণ্ড যেটা আমরা বারবার ভুলে যাই, আওয়ামী লীগকে জিততে হবে না, সেটা হচ্ছে একটি দেশের প্রত্যেকটি রাজনৈতিক শক্তির নিবেদিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায়। সেই সিদ্ধান্ত যতক্ষণ আপনি সিনসিয়ারিটির সাথে নিতে না পারবেন, ততদিন পর্যন্ত মহিউদ্দিন মোহেন সাহেবরা 50, 60, 70% বলবেন, কিন্তু গুণগত মানের খুব ভালো নির্বাচন পাওয়া যাবে বলে আশা করি। এবং এও বলি 2014 সালের 5ই জানুয়ারিতে বিএনপি যখন এই নির্বাচন প্রতিহত করার নামে প্রিজাইডিং অফিসারকে মেরে ফেলা, 500 স্কুলে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হরতাল ডেকেছিল, তার মধ্যে দিয়ে আপনার ভাষায় 5% লোক যদি ভোট দিয়ে থাকে, সেটা কিন্তু ভোট। আমি ওই সংখ্যা নিয়ে এখন ডিবেট করতে যাব না। 1996 না, শুধু ফেব্রুয়ারিতে বিএনপি একটা একক নির্বাচন করেছিল, একই ঘটনা আপনাকে বলতে দেন। প্রিজাইডিং অফিসার পিটিয়ে পুকুরে নামিয়েছিলেন। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন সফলভাবে প্রতিহত হয়েছে, জনগণ সাড়া দিয়েছে, এবং আপনিও বাধ্য হয়ে আমাদের দাবি মেনে নিতে। ওই নির্বাচনটা না হলে তত্ত্বাবধায়ক সরকারও হতো না, 96 তে আওয়ামী লীগও ক্ষমতায় আসতো না। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে কি হয়েছে জানেন? 2013 সাল থেকে 2014 সাল দীর্ঘ 9 মাস রাজাকার আল বদর আল শামসকে বাঁচানোর নামে যে সহিংসতা, গোলযোগ এবং সন্ত্রাস আপনারা সেই সময় সৃষ্টি করেছিলেন, তার সাথে জনগণের ম্যান্ডেট সম্পৃক্ত হয়নি। তাই প্রিজাইডিং অফিসার মেরে ফেলার পরেও, 500 স্কুলে আগুন জ্বালানোর পরেও, এবং বহু মানুষের প্রাণহানির মধ্য দিয়ে হলো এই নির্বাচনকে আপনারা প্রতিহত করতে পারেন নাই। আমি শুধু বলতে চাই, উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন মার্চেন্ট অফ ভেনিসে। তিনি বলেছিলেন যে দ্য ডেভিল ক্যান অলসো সাইট দ্য স্ক্রিপচার ফর হিজ ওন পারপাস। অর্থাৎ মার্চেন্ট অফ ভেনিসে শেক্সপিয়ার বলছেন যে সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তিও মাঝে মাঝে নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পবিত্র কিতাবের কথা বলতে পারে। আমি বলতে চাই, কথা বলার জন্য বললে তো হবে না, পরিসংখ্যান দেওয়ার জন্য দিলে হবে না। সত্যিকার আকুতি কি সেটাকে উপলব্ধিতে নিয়ে বিএনপির নেতৃবৃন্দের সাথে আপনি কথা বলুন, বিশ্লেষকের ভূমিকা থেকে আবার কর্মী বা নেতা হয়ে যান, সত্য দেখান, কিভাবে রাজনীতি করতে হবে শেখান। আসুন ভালো একটি নির্বাচন আমরা 2019 সালে, যেটি আমরা আলোচনা করছিলাম যে বিএনপি কিছুটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো নিয়ে বিএনপির সাথে কথা বলেন, তাদেরকে বুঝান যে আপনারা নির্বাচন আসেন। বেগম জিয়া বলছেন যে আওয়ামী লীগ মতলব বাড়ছে আগামী নির্বাচন নিয়ে। না, এটা তো পলিটিক্যাল আমাদের আহ্বান, এটা তো বলবেই বেগম জিয়া বলবেই। ভাই, আমাদের আহ্বান, আমাদের প্রস্তাবনা সুবে সাদিকের সময় প্রচারিত আজানের মতোই বড্ড পরিষ্কার। এ শোনার পরেও যদি আপনার বিবেকের জানালা না খোলা হয়, আর কি উপায় হবে আমি জানি না। যখন আপনি বলেন যে আমাদেরকে বুঝান, জানান, এগুলো কেন? আমি একটি জনজীবনের সমস্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কোথায় শেষ করতে হয় আরেকটা সমস্যা নিয়ে।
পরিবহন ধর্মঘট চলছে আপনি জানেন, এবং এই পরিবহন ধর্মঘট বা পরিবহন সংক্রান্ত আলোচনার মধ্যেই সরকারের ভেতরে সরকারের প্রসঙ্গটা আসে। আমার মনে হয় ওই যে আপনি যেমনটা বলছিলেন যে সুবে সাদিকের সময় আজানের ধ্বনিতেই সবকিছু, মানে সেটা শুনতে না পাওয়া যায়, এই প্রসঙ্গটা আমি ব্যক্তিগতভাবে মানুষের ভোগান্তি তো আমি ব্যক্তিগতভাবে প্রথমেই বলতে চাই, আমার কাছে মনে হয় যে এই পরিবহন ধর্মঘটটি যথেষ্ট পরিমাণ যুক্তি বা ন্যায়ের উপরে ভিত্তি করে না। যথেষ্ট পরিমাণ আমি একে সমর্থন করি না। হ্যাঁ, আমার ভাষাগত সীমাবদ্ধতা হতে পারে। একদিন বাংলার এই বক্তব্য যথেষ্ট, বাংলার ক্লাস নিয়েন, আমার বিবেকবোধ যথেষ্ট শানিত, ইট ইজ কারেক্ট। এবং আমি মনে করি আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের সমর্থন করা উচিত, এবং প্রত্যেকটি জীবনের মূল্য খাতায় গাণিতিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। আমার শ্রমিক ভাই পরিবহনের, আমার পরিবহনের মালিক ভাই, অথবা আপনি বা আমি, আমরা সকলেই তো ভাই আর বোন। গাড়ি চালাতে গিয়ে মৃত্যুবরণ করি, চড়তে গিয়ে মৃত্যুবরণ করি, অথবা কোনো চালকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যুবরণ করি। এই জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণ নেই। সুতরাং আমি মনে করি একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করা প্রয়োজন, এগিয়ে নিয়ে যাওয়া দরকার, যেখানে সমস্ত দেশের চালক গোষ্ঠী, পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, সাধারণ মানুষ একসাথে একটা জায়গায় পৌঁছাবে। জীবন অমূল্য, জীবন সুন্দর। একে রক্ষা করার জন্য যত বিনিয়োগ প্রয়োজন, একে রক্ষা করার জন্য যত আইন প্রয়োজন, একে রক্ষা করার জন্য যত শিক্ষা প্রয়োজন, সবকিছুকেই উদাত্ত চিত্তে আমাদের গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আর হ্যাঁ, 100 বছরের ঔপনিবেশিক বিস্মৃতি আর 100 বছরের দুর্নীতি অনিয়মের যে শৃঙ্খল, তাকে ছিঁড়ে ভেদ করে তো আর একদিনে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান হয়ে যাবে না। আমার পরিবহন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি আছে, ভুল বুঝাবুঝি আছে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে পরিবহন মালিক শ্রমিকদের কাছে সরকারও অসহায়, এবং যে কারণে ওই যে প্রশ্নটা করলাম যে সরকারের ভেতরে সরকার, সেও এই দেশের একটা অংশ, অসহায়, তার দাবির কাছে আমাকেও সাকাম করতে হয়। এগুলো রূঢ় বাস্তবতা, মেনে নিতে হয়, অনেক কিছুই শুনতে হয়। আপনি জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ফার্মেসিগুলোকে রেগুলেট করার জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন। কি হলো? ফার্মেসিগুলো সকলে একসাথে হরতাল করলো। কেন করলো? যে ভাই, আমার ওষুধের মেয়াদ ঠিক আছে কি না আছে এটা দেখার অধিকার আপনার নাই, আমার লাইসেন্স আছে কি না আছে এটা দেখার অধিকার আপনার নাই। সেখানে জনগণের একটা অংশ তাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু বিবেককে প্রশ্ন করতে হবে যে এই আন্দোলন কি সত্যিকার ভাবে আমাকে কোনো সুফল এনে দিবে কিনা। সুতরাং এই ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনস, এই ত্রুটি বিচ্যুতি মাখানো পথ পরিক্রমণের মধ্য দিয়ে একটা সময়ে গিয়ে প্রত্যেকেই বুঝবেন যে ওই সড়কটি যেমন আমাদের সকলের, এই প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, এই দেশ আমাদের সকলের। মহিউদ্দিন খান মোহন, দেখেন, আসলে তো ওই একটা রায়, আমি জানি, আমি যে কথাগুলো বললাম না, আমি মোহন ভাইকে আমার সাথে পাবো না। আপনি ওনাকে আজকে 10-এ 10 পেয়ে বাড়িতে ফিরতে হবে। আপনি তো কেন ভাই 10-এ 10 কি দরকার? আমার বললাম না হলে ভালো, আমি খুশি। আমার কোন নাম্বার পাওয়ার দরকার নাই, আমার কোন নাম্বার পাওয়ার দরকার 10-এ 10 ওটা 10 আপনার দেশের বাড়িতে উনি আপনাকে পুরোদস্তুর বিএনপিতে ফিরিয়ে দিতে চাইছেন। আচ্ছা, আমি তো আওয়ামী লীগে যেতে চাই নাই ভাই, ওনার জায়গা তো দখল করতে চাই নাই যে উনি আমাকে বিএনপিতে ফিরিয়ে দেবেন। আমি আমার মতো থাকতে চাই। গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও। আপনি হলেন কি, আজকে আমি আমার এলাকার ছেলে মেয়েদেরকে বলছিলাম যে আমি ছোটবেলায় আসমানে যে মেঘ দেখা যেত, তার দিকে তাকালে অনেক সময় তীর ধনুক, আমরা দেখছি যোদ্ধা দেখতে পারতাম, কখন একটা খরচ দেখতে পারতাম। আবার হেঁটে হেঁটে যখন পরিত্যাগ করতাম, আমি দেখতাম আমার ছায়া, এবং ছায়ার সাথে খেলার একটা চেষ্টা করতাম, বাট ইটস ইম্পসিবল, এটা তো অসম্ভব। তো আপনি খুব ভালো করছেন, আপনি একই সাথে আপনার অবয়ব এবং আপনার ছায়া উভয়কে নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় আবদ্ধ করতে পেরেছেন। কখনো কর্মী, কখনো বিশ্লেষক, কখনো নেতা। আমি আপনাকে ধন্যবাদ। এখন হচ্ছে কি যে দেখেন, এই যে বাস ট্রাক বলেন, এই যে ড্রাইভারদের আন্দোলন বলেন, পরিবহন শ্রমিকদের আন্দোলন বলেন, যে এরা যে সরকারের বিরুদ্ধে তো আন্দোলনটা করছে। আপনি যে কথাটা বলেছেন যে সরকারের ভেতরে সরকারের একজন মন্ত্রী যখন ড্রাইভারদের এই মানুষ হত্যার ওপেন লাইসেন্স দেওয়ার পক্ষে কথা বলেন, তখন তো এরা বেপরোয়া হবেই। উনি যখন বলেন যে একজন ড্রাইভারের শিক্ষিত হওয়ার দরকার নাই, মানুষ গরু রাস্তায় চিনলে হবে, কোনটা মানুষ কোনটা গরু কোনটা ছাগল এগুলো চিনলে হবে, লেখাপড়া জানার দরকার নাই, ট্রাফিক আইন জানার দরকার নাই, ইঞ্জিন চেনার দরকার নাই, তাহলে কি হবে? ওরা হরতাল ধর্মঘট করবে, আমরা জিম্মি হয়ে বসে থাকবো, গাড়িতে চড়তে পারবো না। ওদের দাবি মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে?
সরকার আছে, সরকার পাওয়ার খাটাতে পারে। সরকার যদি বিরোধী দলের উপর স্টিম রোলার চালাতে পারে, তাহলে কেন গাড়ি ড্রাইভারদের উপরে স্টিম রোলার চালাতে পারবে না? বাধাটা কোথায়? আপনি খুশি হবেন গাড়ি ড্রাইভারদের? অফকোর্স খুশি হব। আরেকবার আপনি গত পরশু সকালবেলা মেডিকেল কলেজের 5th ইয়ারের ছাত্রীটা বংশালে যে মারা গেল, স্কুটারে ধাক্কা দিয়ে চলে গেল, বাসটা প্রচুর দুর্ঘটনা হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এটা প্রতিদিন হচ্ছে। ওর কি মর্মান্তিক, পড়তে পড়তে আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। মেয়েটা যে ডাক্তার হবে 7-8 মাস পরে, ন্যাশনাল মেডিকেল কলেজের সে ছাত্রী। তো আপনি ওই চালক বেপরোয়া ভাবে চালিয়ে গেল, তার কোনো ট্রেস করা গেল না। না, কিন্তু আমরা মনে হয় একটা জায়গা ফেল করছি, সেটা হচ্ছে এই যে তারেক মাসুদ ভাই এবং মিশুক মনির ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে যে রায়টা পেয়েছি আমরা, এটা শুধু ওনাদের দুইজনের জন্য রায়টা হয়েছে, নাইলে হতো না। একটু প্লিজ, ওনাদের দুইজনের জন্য এই রায়টা হয়েছে। আমাকে একটু বলতে দেন। অন্য সাধারণ মানুষ মারা গেলে কিন্তু ওনাদের জন্য হলো যে যুগান্তকারী রায় হয়েছে, সেখানেও কিন্তু ইতিবাচক ব্যাপার রয়ে গেছে। একেবারে সবকিছুকে যদি নেতিবাচক পাল্লায় আপনি ফেলে দেন, তাহলে আপনি পরিবর্তন আনতে পারবেন না। আর আপনি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা বলছেন, তার সম্পূর্ণ বক্তব্যটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে না। উনি কথাটা ওভাবে কিন্তু বলেননি। তিনি না, আমি একটু এক্সপ্লেইন করি তাহলে সুবিধা হবে। আমার দলের তো মন্ত্রী, আমি সাফাই গাচ্ছি না, না পক্ষ না, আমি যেটা বলেছেন সেটা বলতে দেন আমাকে। উনি যেটা বলতে চাইছেন যে এই যে 5 টনি ট্রাক বা এই যে আমাদের মান্দার তামলের বাস, এই ট্রাক বা বাস তো আপনার আমার বিএ পাস করা বা এ পাস করা ছেলে জীবিকার জন্য চালাবে না। চালাবে যেই শ্রেণীর মানুষ, তাদের জন্য যদি আপনি অতি জটিল করে ফেলেন, তাহলে আর তাকে লাইসেন্সিং এর আওতায় আর আনতে পারবেন না। তার কথাটা ছিল যে সরলীকরণ করতে হবে, সরলীকরণ রাখতে হবে। এখন তার কথা ঠিক না ভুল, প্লিজ আমাকে একটু শেষ করতে দেন। তার কথাটি সঠিক না ভুল সেটা আপনি বিচার করবেন, এই অধিকার আপনার সম্পূর্ণভাবে আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে গরু ছাগল চেনা বা গরু ছাগলের কথা শোনার জায়গা থেকে আমরা যে একেবারে সামনের দিকে আসতে পারছি না তা তো না, শ্লথ গতিতে হলেও আসছি। আমাদেরকে দুই পক্ষের মানুষকে এক হতে হবে কিছু কিছু ব্যাপারে। যে না, দুই পক্ষ বলতে কি বুঝালাম বুঝলেন না, আওয়ামী লীগ বিএনপি সকলে টাইমিং করছি। আমার কথা হচ্ছে আমাদেরকে একমত হয়ে বলতে হবে যে এই গতি যথেষ্ট নয়, আরো গতি চাই। এই মাত্রার সমাধান যথেষ্ট নয়, আরো বহু মাত্রিক সমাধান চাই। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত পলিসি মেকারদেরকে ভয় দেখাতে থাকেন, সমালোচনা করতে থাকেন এবং ঘটে যাওয়া সামগ্রিক ঘটনার মাঝে কোনো ইতিবাচক কিছু না খুঁজে পান, তাহলে ভাই কোনো পরিবর্তন সাধিত হবে না। এবং আমি আপনাকে আজও বলতে চাই, তারেক মাসুদ সাহেব এবং মিশুক মনির সাহেবের এই রায়ের পরে আগামী দিনে আমি চাই না এটা হোক, যে কোনো দুর্ঘটনার আরো অনেক রায় আমরা পাওয়া শুরু করব। আইনের ভাষায় এটাকে বলা হয় প্রিসিডেন্স। এই প্রিসিডেন্স তৈরি হয়েছে, আগামী দিনের বিজ্ঞ বিচারকরা তা অনুসরণ করবেন, আইনজীবীরাও অনুসরণ করবেন। এবং বাংলাদেশে এক সময় হত্যার বিচার হতো না, বঙ্গবন্ধুর মতো পাহাড় প্রমাণ ব্যক্তিত্বকে মেজর জেনারেল জিয়াউর রহমান তার দোসরেরা সকলে মিলে হত্যা করেছিল এবং বিচার কার্যকে ব্যাহত করার জন্য ইনডেমনিটি বিলকে জায়েজ করেছিলেন। সেই জায়গা থেকে উত্তীর্ণ হয়ে বঙ্গবন্ধুর বিচার হয়েছে। 71 সালে 30 লক্ষ যারা প্রাণ দিয়েছেন শহীদ, মা বোনেরা যারা সম্ভ্রম তাদের লুণ্ঠিত হয়েছে, তাদেরও বিচার পর্যায়ক্রমে হয়েছে, হচ্ছে, হবে। অর্থাৎ আমাদের দেশের পরিবর্তনগুলো দুঃখজনক হলো শ্লথগতির, কিন্তু পরিবর্তন হচ্ছে। আমাদেরকে দৃঢ় হস্তে এগুলোকে দমন করতে হবে, দৃঢ় সংকল্পের মানুষ হতে হবে, আশাবাদী হতে হবে, নৈরাশ্যের কোনো জায়গা নেই। ঠিক একইভাবে আপনাকে বলি, আপনার জন্য একটা কথা বলতে চাই, আপনার দলে যাই হোক, আপনাকে দেখলে আপাতত ভালো মানুষ মনেই হয়। আপনার জন্য একটা ছোট উপদেশ, ছোট ভাই হিসেবে বলতে চাই, ওই দলটি ছেড়ে দিয়েন না, ওই দলে ফিরে যান, বিএনপিতে ফিরে গিয়ে দলের মাঝে থেকেই সংগ্রাম করুন এবং তার মাঝে পরিবর্তন আনুন। ধন্যবাদ অ্যাডভোকেসির জন্য। আসলে যে কোনো একটা সরকার, যে কোনো সরকার যদি ইচ্ছে করে যে আইনটার সঠিক প্রয়োগ হবে এবং সঠিক বিচার হবে, সেটা কিন্তু করা সম্ভব, যেটা মিশুক মনির এবং তারেক মাসুদের হত্যা মামলায় হয়েছে। কিন্তু প্রথমেই কোনো একটা ঘটনার জন্য, হত্যাকাণ্ডের জন্য যদি দায়ী করে ফেলা হয় কোনো অংশকে, আমি সময় নেই, শুধু বলবো গাইবান্ধার এমপি লিটন হত্যায় প্রথমেই জামাত শিবির বিএনপি নেতাকর্মীদের জড়ানো হলো, শেষ পর্যন্ত দেখা গেল, সূত্র খুঁজে দেখা গেল যে সাবেক এমপি জাপার সেই হত্যাকাণ্ডের এই মূল হোতা।
এটা তো পজিটিভ দিক খুঁজতে বলছেন, যে তাতে তো পজিটিভ যে জামাত বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়নি শেষ পর্যন্ত। চিটাগংয়ে এসপির বউকে মেরে ফেললো, বলা হলো জঙ্গিরা মেরেছে। এখন দেখা যাচ্ছে ওই সন্দেহের তীর কেন, মানে একেবারে হয়ে গেছে যে এসপি হয়তো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদি প্রমাণিত হয় নাই। সুতরাং যদি এখন সেটা তো সরকারের, মানে ওই যে বাবুল সাহেবের শ্বশুর, তিনি এক সময় জামায়াতের পক্ষে ছিলেন, এখন তো আবার বলছেন এখন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সরকারের দৃষ্টিভঙ্গি হবে পজিটিভ এবং সততার সাথে তাদের কাজ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে তৃতীয় মাত্রার প্রতিটি পর্বই এখন যখন প্রচারিত হয় টেলিভিশনে, তখন সরাসরি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। যারা টেলিভিশনের পর্দায় চোখ নেই, অনলাইনে থাকলে, ফেসবুকের সঙ্গে যুক্ত থাকলে তৃতীয় মাত্রা পেজে গিয়ে আপনারা এই পর্বটি দেখতে পারেন। মিস্টার মহিউদ্দিন খান মোহন এবং মিস্টার আশাক রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আজ হরতাল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিছু রাজনৈতিক দলই হরতাল ডেকেছে এবং কিছু রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছে। সেই অর্থে হরতালের কার্যকারিতা নাই, আমরা এই কথা বলেছি, কিন্তু যে দাবিতে এই আন্দোলন, সেই দাবির পক্ষে কিন্তু মানুষের মত থাকবে স্বাভাবিকভাবেই, কেননা তাতে তার ভোগান্তি আছে, কিন্তু হয়তো রাজপথে জনগণের অংশগ্রহণটা দেখা যাবে না। সরকারের দিক থেকে হয়তো তার একটা ব্যাখ্যা বা যুক্তিকতা সরকার দেখাবার চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু আমরা একটি নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং গণতন্ত্রের কথা বলছি, এই আন্দোলনের সঙ্গে যারা আছেন তারা কোনো সহিংসতা করবার শক্তি তাদের কতটা আছে সেটি নিয়ে হয়তো প্রশ্ন আছে। তারপরও যেহেতু পুলিশের পক্ষ থেকে বলা হয়, আমরা চাইবো যে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করুক। একই সঙ্গে আমরা দেখতে চাইবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অযাচিতভাবে যেন আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, রাজপথে যারা থাকবেন পিকেটিংয়ে, তাদেরকে যেন কোনোভাবেই নিপীড়ন নির্যাতন না করেন। অতীতে দেখা গেছে এবং এটি কোনো অবস্থাতেই এটি দেশের গণতন্ত্র চর্চার জন্য সুখকর বিষয় নেই। এবং অন্য আরেকটি আন্দোলনের কথা আমি উল্লেখ করলাম আলোচনার শেষ প্রান্তে, সেটি হচ্ছে পরিবহন ধর্মঘট। এই ধর্মঘটকে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ সমর্থন করে না। আন্দোলন যতই সমর্থন মানুষ করুক না কেন, গণতন্ত্রকে যত সমর্থনই করুক না কেন, কারণ প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং অপরাধ করলে অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে। যদি কোনো ড্রাইভার অপরাধ না করেন বা তার কোনো ব্যক্তিগত দায় না থাকে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটি যদি শুধুমাত্র নিছক অ্যাক্সিডেন্ট হন, নিশ্চয়ই বিচারকরা সেটি বিবেচনা করবেন আইনি প্রক্রিয়া যখন বিচার হবে। কিন্তু যেভাবে এই ধর্মঘটের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভোগান্তি হচ্ছে, এ বিষয়ে সরকারকে আরও সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখাই দরকার নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ এই বিষয় নিয়ে নানা রকমের বক্তব্য আছে যে সরকারের কেউ কেউ আবার এই ধর্মঘটকে প্রশ্রয় দিচ্ছেন বা সমর্থন দিচ্ছেন পেছন থেকে। কাজে এই বিষয়টি সরকারের নজর দেওয়া দরকার। এবং যে বিষয় নিয়ে অনেকটা সময় আমরা কাটালাম সেটি হচ্ছে এটি নির্বাচন। আমরা চাই একটি ভালো নির্বাচন হোক, ভালো নির্বাচনকে বিপথে পরিচালিত করবার প্রয়াসটা যারাই যখন ক্ষমতায় থেকেছেন কম বেশি তারা করেছেন, কিন্তু সকল রাজনৈতিক দল এবং মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে, সেরকম একটা মিনিমাম পরিবেশ নিশ্চিত করা যায় এবং রাজনৈতিক দলগুলো যদি জনসম্পৃক্ত রাজনীতি করে, তাহলে নির্বাচনকে অন্য পথে নিয়ে যাওয়া বা কারচুপি করা একটু দুরূহ ব্যাপার। আমরা আশা করব যে কারো দিকে না থাকে প্রতিটি রাজনৈতিক দল এখন থেকেই চেষ্টা করুক জনগণের অংশগ্রহণ বাড়াবার, জনগণের সঙ্গে সম্পৃক্ত রাজনীতি করবার এবং নির্বাচনে অংশগ্রহণ করা এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেই কাজগুলো করবেন। তাহলে হয়তো একটা ভালো নির্বাচন আমরা দেখতে পারি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।